আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। সেই নির্বাচনকে নিয়ে কথা বলতে অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের সাথে উপস্থিত করেছি। আমাদের সাথে আছেন জনাব বাদশাহ আবদুল্লাহ, লেখক ও কলামিস্ট। জনাব বাদশাহ আবদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে আছেন আকবর আকন, বিএনপি নেতা এবং মানবাধিকার কর্মী। আকবর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনারা দুজন কষ্ট করে আমাদের এই বিশেষ আয়োজনে আজকে সময় দিয়েছেন। আমরা বাদশাহ আবদুল্লাহ আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আপনার কলামগুলো আমরা দেখি এবং এগুলো নিয়ে বিশ্লেষণ করি যে আপনি দীর্ঘদিন ধরে কলাম লিখছেন। নির্বাচন নিয়ে আপনি অনেকগুলো আপনার লেখা আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে সেখানে আপনি নির্বাচন কিভাবে সুষ্ঠু হতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, বা সেই নির্বাচন কিভাবে বিশ্ববাসীর কাছে একটি সুন্দর এবং হচ্ছে যে একটি দেখার মতো নির্বাচন, সেগুলো নিয়ে কথা বলছেন। নির্বাচন তো ফেব্রুয়ারিতে, কি মনে করছেন? এবং অংশগ্রহণ নির্বাচনের কথা বলছে, জাতীয় পার্টিকে নির্বাচনে এতদিন না আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, কিন্তু তারাও নির্বাচনে আসতেছে। সবকিছু মিলে কি ভাবছেন যে সঠিক সময় নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে, কি করা দরকার সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আমার সহালোচক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী বছরের 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সফল করতে হলে সকলকে সহযোগিতা করতে হবে, সকল রাজনৈতিক দল, সরকারের পক্ষ থেকেও সদিচ্ছা থাকতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি দেশে রাজনৈতিক সংকট রয়েই গেছে। আমরা প্রথম আলোর একটা জরিপ দেখেছি, সেখানে কোন দল ক্ষমতায় যেতে পারে তার উপর একটা জরিপ উঠে এসেছে। সেখানে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সেই তথ্যগুলো উঠে এসেছে। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, সেই একটা প্রশ্ন ছিল প্রথম আলোর পক্ষ থেকে। সেখানে তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন, এরকমই জনগণ ভাবছে আর কি। এখানে বিভিন্ন দলের নেতাদের সম্বন্ধেও বলা হয়েছে। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সফল করতে চাই, সকলের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে জাতীয় পার্টি রয়েছে, তাদেরকে সুযোগ দিতে হবে। 14 দল রয়েছে, তাদেরকেও সুযোগ দিতে হবে। তবেই কিন্তু আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন রয়েছে সেটা সফল করা যাবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ট্রেন কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। যে নির্বাচনের যে আইনি একটি ঘোষণা সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমাদের উচিত আগামী যে ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন নামক যে সোনার হরিণ, সেটা কিন্তু সফল করতে হলে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে দেশকে সঠিক জায়গায় নিয়ে যায়, আমরা যাতে কোনোভাবেই আগামী যে নির্বাচন সেটা বানচাল না হয়ে যায়। নির্বাচন নিয়ে সফল হওয়া নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়। কারণ প্রথম আলোর একটা জরিপ দেখেছি, সেখানে একটা প্রশ্ন ছিল যে আগামী অন্তর্বর্তী সরকারকে কতটা সফল বা ব্যর্থ, এরকম একটা প্রশ্ন ছিল। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সেটার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু ব্যর্থতার পাল্লাই কিন্তু বেশি দেখেছি। আচ্ছা, আরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পাল্লা বেশি ছিল, কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে ব্যর্থতার পাল্লা বেশি ছিল, দুর্নীতি দমনের ক্ষেত্রে ব্যর্থতার পাল্লা বেশি ছিল। তা আগামী যে সংসদ নির্বাচন, সেখানে কিন্তু সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে এবং সেটা কিন্তু জনগণকে আরও বেশি আকৃষ্ট করতে হবে এবং জনগণকে আস্থার জায়গায় নিয়ে যেতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে আস্থার জায়গায় নিয়ে যেতে হবে যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনটা সঠিকভাবে অর্থবহ করা যাবে। বিগত 3টি নির্বাচন আমরা দেখেছি 2014, 2018, 2024, এই দেশে 3টি বিতর্কিত নির্বাচন হয়েছে। আমি 2018 সালের নির্বাচনের পরে একটি কলাম লিখেছিলাম যে আরেকটি বিতর্কিত নির্বাচনের আভাস, সেটা হাবিবুল আউয়াল কমিশনকে উদ্দেশ্য করে লিখেছিলাম। যে পূর্ণ পথেই কি হারছে আউয়াল কমিশন, এরকম একটি কলামও কিন্তু লিখেছিলাম। আপনার সেই কলামটি ব্যাপক আলোচনায় এসেছিল। সেই কলামের মধ্যে আমি বিভিন্ন অনিয়মগুলো কিন্তু তুলে ধরেছিলাম যে পিছনের থেকে শিক্ষা নিয়ে যাতে কাজী হাবিবুল আউয়াল কমিশন সঠিকভাবে দেশে নির্বাচন উদযাপন করে। কিন্তু আসলে দেখেছি নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই কিন্তু 2024 সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। আমরা
সালের যে একতরফা নির্বাচন ছিল, সেই একতরফা নির্বাচনেও কিন্তু নির্বাচন কমিশনের একটা ব্যর্থতা থাকার কারণে কিন্তু দেশের 153টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল। সেটা কিন্তু নির্বাচন কমিশনের একটি ব্যর্থতার ফসল ছিল। সেই নির্বাচন কমিশনের ব্যর্থতার ফসল থাকার কারণেও কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে 2018 সালে KM নুরুল হুদা কমিশনও কিন্তু সেই একই পথে হাঁটিয়েছিল এবং 2018 সালেও কিন্তু একটি ব্যর্থতার রাতের ভোটের ইলেকশন উপহার দিয়েছিল, যেটা কিন্তু এদেশের মানুষের জনগণকে কিন্তু আশাহত করেছিল। তারপর কিন্তু অনেক সুশীল সমাজের লোক, বিভিন্ন লেখক তারা কিন্তু লিখেছে যে আগামী যে নির্বাচনটা হবে, দ্বাদশ সংসদ নির্বাচন, সেটা যাতে সঠিকভাবে হয়, নির্বাচন কমিশনকে তাদের সঠিক ভূমিকা রাখতে হবে। কিন্তু আসলে কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের সঠিক ভূমিকা পালন করে নাই। সেই ভূমিকা পালন না করার কারণে আওয়ামী লীগ সুযোগ পেয়ে গিয়েছিল এবং আমির একটা নির্বাচন করেছিল। আমরা দেখেছি সেই নির্বাচনের কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ ছিল। আচ্ছা, এই নানারূপ সমস্যা থাকার কারণে ওই নির্বাচনটা গ্রহণযোগ্য না হওয়ার কারণে আমরা দেখেছি পতিত আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে। আমরা পূর্ণ পন্থা থেকে বের হয়ে এসে আমরা যদি সামনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন রয়েছে সে পিছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা ত্রয়োদশ যে সংসদ নির্বাচন রয়েছে সেটা আমরা সফল করতে চাই। আমরা যাতে আবারও বিতর্কিত নির্বাচন না করি, আমরা যাতে একতরফা নির্বাচন না করি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করি এবং সকলকে সমান সুযোগ দিয়ে আগামী নির্বাচনটা অর্থবহ করি। যেমন জাতীয় পার্টিকে কিন্তু আমরা দেখি দীর্ঘদিন কোনো সংলাপে ডাকা হয় নাই, ঐক্যমত কমিশনের সংলাপেও তাদেরকে ডাকা হয় না, ইসির সংলাপেও ডাকা হয় না। তারা কিন্তু অসহায়তা বোধ করছে। এই দলটা কিন্তু আগামী সংসদ নির্বাচনে হয়তো নির্বাচনে থাকবে, কারণ যেহেতু এই দলটি নিবন্ধিত রাজনৈতিক দল, এর কোনো কার্যক্রম নিষিদ্ধ করে নাই ইতিমধ্যে। আমরা জাতীয় পার্টি নিয়ে কেন এত কথা বলি, কারণ 5 আগস্টের পরে কিন্তু জাতীয় পার্টির উপরে স্বৈরাচারের 200 টেক দেওয়া হয়েছে। স্বৈরাচারের 200 টেক দেওয়ার কারণে তাদের কিন্তু বিভিন্ন কর্মী সমাবেশ বা বিভিন্ন জায়গায় তাদের অফিস, তাদের কেন্দ্রীয় অফিসে কিন্তু আগুন দেওয়া হয়েছে। তারা ভালোভাবে হেনস্থার শিকার হয়েছে। কিন্তু এই আগামী যে সংসদ নির্বাচন, সেখানে যদি জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আমি মনে করি লেভেল প্লেইং একটি ফিল্ড হবে এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে। যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ না গ্রহণ করে তাহলে কিন্তু একটা শূন্যতা থেকেই যাবে, কারণ জাতীয় পার্টি কিন্তু একটা নির্বাচনমুখী দল। দীর্ঘ বাংলাদেশের সকল নির্বাচনে কিন্তু তাদের অংশগ্রহণ রয়েছে, তাদেরকে কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই। আমরা দেখেছি 5 আগস্টের পরে ট্যাগিং এর রাজনীতি হয়েছে, সেই ট্যাগিং এর মধ্যে জাতীয় পার্টি কিন্তু পড়ে গেছে। আমরা আরো কিছু রাজনৈতিক দল রয়েছে, যেমন কিছুদিন আগে আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি জেপি, যেটা আওয়ামী লীগের সাথে 14 দলের সাথে ছিল, দুই ভাগ হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু এবং জাতীয় পার্টি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের যে দলটা রয়েছে, তারা কিন্তু একটা নির্বাচনী একটা জোট আত্মপ্রকাশ করেছে। কিন্তু তাদের উপরে কেন ট্যাগিং এর রাজনীতি হচ্ছে না? আওয়ামী লীগের সাথে তো আনোয়ার হোসেন মঞ্জু উনি কিন্তু ছিলেন, 14 দলের এক দল ছিল, কিন্তু এই যে একটা নির্বাচনী জোট আত্মপ্রকাশ করলো, এখানে দেখেছি কিছু নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যেমন বিএনএম, সাংস্কৃতিক মুক্তিজোট, তারপর মুসলিম লীগ, তৃণমূল, বিএনপি, গণফ্রন্ট, এরা কিন্তু এই তাদের যে নির্বাচনী জোট সেখানে রয়েছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলোও কিন্তু গত নির্বাচনে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু তাদেরকে তো স্বৈরাচারের দূষর বলা হচ্ছে না। তারাও কিন্তু ওই শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তাদেরকেও কিন্তু মাঠে ছিল। তারা এই যে গণফ্রন্ট, তারা কিন্তু 2014 সালের নির্বাচনও ছিল, এই একতরফা নির্বাচনকে বৈধতা দিয়েছিল। 2018 সালের নির্বাচনে কিন্তু বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কিন্তু কি করা হচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে, রাজনৈতিক সংকট তৈরি করছে, অমুক দলকে স্বৈরাচারের 200 ট্যাগ দেওয়া হচ্ছে। এগুলো যদি বন্ধ না করা যায়, আগামী নির্বাচনকে যদি তা না হলে কিন্তু আগামী নির্বাচন অর্থবহ হবে না এবং সংখ্যা থেকেই যাবে। এবং সরকারকে উচিত আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে 100-র মধ্যে 100 রাখা, কারণ তবেই কিন্তু এদেশের মানুষ এবং জনগণ আস্থা ফিরে পাবে আমি মনে করি। আপনার কাছে আসবো আকবর আকন, আপনি যেহেতু বিএনপি রাজনীতির সাথে একই সাথে মানবাধিকার নিয়ে কাজ করছেন, সেটি হচ্ছে যে
বিএনপির যে এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে এবং হচ্ছে যে নির্বাচনমুখী এখন, এবং আপনারা আপনাদের দলের থেকে প্রচার চালাচ্ছেন আর কি, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্নভাবে কিন্তু ভোট চাইতে গিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে বিভিন্নভাবে আর কি, যেটাকে বলে হচ্ছে ব্রেন ওয়াশ করা বা হচ্ছে মাইন্ড ওয়াশ, যেটি তো কি মনে করছেন যে বিএনপি তো দীর্ঘদিন ধরে আপনাদের যে যিনি প্রধান তিনিও দেশের বাইরে, গুছালো একটি রাজনৈতিক দল, কিন্তু এখন কি কোনো ধরনের অস্থিরতা আছে কিনা দলের মধ্যে, বা সেটি 2 মাসে কি কতটুকু সংকট কাটিয়ে উঠতে পারবে? ধন্যবাদ মুক্তি আল আফসার চ্যানেলকে এবং আপনাকে এবং আমার সমালোচককে। ইতিমধ্যে নির্বাচন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ ইন্টারিম গভর্নমেন্টকে, তারা অবশেষে একটি নির্বাচনের তারিখ বা নির্বাচনী ট্রেনে যাত্রা করলো বাংলাদেশ। দেখুন, 5ই আগস্টের পর থেকে পুরো দেশটা, আজকে পুরো দেশটা, আপনি আমাদের যে ব্যবসায়িক যে সাইডটা, প্রত্যেকটা সাইড দেশের মানে মানে বন্ধ। পুরো দেশটা, হ্যাঁ, আমরা দেখতেছি তারা সংস্কারের কাজ করছে, ওই কাজ করছে, পুরো দেশের অর্থনৈতিক কার্যক্রম, পুরো দেশের উন্নয়নগুলা থেমে আছে। কিছু এডিবি জাতীয় প্রকল্পগুলিতে সরকার উন্নয়ন করে, এছাড়া বড় বড় যে প্রকল্পগুলি সব বন্ধ আছে, এবং দেশের গার্মেন্টস শিল্প এবং এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়গুলা পুরো স্থবির অবস্থায় আছে। আচ্ছা, এই জন্য একটি দ্রুত নির্বাচন, সেটা বিএনপি সবসময় বারবার বলছে। দেশের সকল প্রান্ত থেকে সকল মানুষের একটা চাহিদা ছিল যে একটি দলীয় সরকার আসুক। সেটা জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, অবশ্যই বিএনপি আসবে, বরং জনগণ যদি অন্য দলকে দেয়, সেটা বিএনপিও মেনে নেবে। বিষয়টা হলো যে এই যে নির্বাচনটা আমাদের, যে আপনি যে প্রশ্নটা করছেন বিএনপি অগ্রসর কিনা, বিএনপি অবশ্যই সম্পূর্ণভাবে নির্বাচনমুখী একটি দল এবং সবসময় নির্বাচন নিয়ে কাজ করছে, এবং এই কাজটা করতে যায় বিএনপি ভিতরে ভিতরে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো হতে শুরু করে সকল কিছু তারা 31 দফা যে প্রচার করতেছে, এটা মূলত নির্বাচনটা সামনে রেখেই করতেছে। ইতিমধ্যে বিএনপির সকল প্রার্থীরা বিভিন্ন সব স্ব এলাকায় কাজ করতেছে। যে বিষয়টা হলো নির্বাচন নিয়ে যে সংশয় আসলে তো মাতৃকালীন যে একটা গর্ভকারী, একজন মা যখন সন্তান গর্ভধারণ করে ভূমিষ্ঠ পর্যন্ত তার সংখ্যা থেকেই থাকবে। একটা ইনসাইড অফসাইড ঘটনার সংখ্যা থাকতেই পারে, সেটা থাকবেই। তারপরও মা তার সন্তান প্রসব করে, জন্মদান করে। ঠিক নির্বাচনটা এরকম একটি প্রক্রিয়া। অতীতে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এরকম একটা সংখ্যার মধ্যেই নির্বাচনগুলি হয়েছে, আবার কিছু কিছু নির্বাচন স্টপ হয়েছে। অতএব সেই বলে যে নির্বাচনটাকে মানে কালিমা লেপন করা হবে তা না। বিষয়টা যে নির্বাচন আসছে, বিএনপি সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। ইতিমধ্যে সকল প্রার্থী দেওয়া হয়েছে, কৌশলগত কিছু কারণে কিছু আসনে প্রার্থী বাদ রয়েছে। বিএনপি সম্পূর্ণ গুছানোভাবে আছে, এবং যত অপপ্রচার হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এটা হয়, এটা বিএনপির সময় তো বিএনপিকে নিয়ে অপপ্রচার হচ্ছে। আপনি দেখেন একটা জিনিস, আপনি দেখেন, মানে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগও যারা পালিয়ে গেছে তারাও বিএনপির সমালোচনা করতো, যারা বিএনপি ছাড়া এখন যে দলগুলি আছে তারাও বিএনপির সমালোচনা করে। ঠিক আছে, বিএনপি এই শত সমালোচনা, সকল কিছুর জবাব, সকল কিছু যেখানে ইনসাইড ঘটছে সেখানে বহিষ্কার করছে, করছে, সকল ভুলভ্রান্তি ছিল সেখানে, অনেক দলেরই অনেক ভুলভ্রান্তি ছিল, সবাই অ্যাকশন নিয়েছে। তারপরেও বিএনপি জনগণের কাছে যাচ্ছে। একটাই কথা যে হ্যাঁ, আজকে জামাত সহ কিংবা আরো যারা নতুন দল আছে তারা একটা প্রোপাগান্ডার বাক্সা খুলে বলছে, অতীতে 18টা বছর বিএনপিকে নিয়ে এই প্রোপাগান্ডার বাক্সা খুলে গেছে। এই প্রোপাগান্ডার যে বাক্সা, এই বদনামের, এগুলা সব ঠিক হয়ে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা আস্তে আস্তে আছেন। উনি এই যে 82 সাল থেকে এই পর্যন্ত বিএনপিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করছেন, তারপর থেকে ধরে রেখেছেন। হ্যাঁ, ধরে রেখেন নাই বিএনপিকে, মানে জনগণের কাতারে নিয়ে গেছেন এবং জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। আপনি দেখেন 8 সালের যে নির্বাচনটা হয়েছে, 14, 18, 24-এর গল্প বলছে। 8 সালের যে নির্বাচনটা 111 যে ম্যানিপুলেট করে আসছে, এই নির্বাচনটা শেখ হাসিনাকে ক্ষমতা আনার পরে, এই যে আজকে আমরা যে বিভিন্ন তদন্ত কমিশন, বিডিআর বিদ্রোহ, এই বিদ্রোহ এগুলা দেখছি, এই যে ঘটনাগুলা, এগুলো শেখ হাসিনার ক্ষমতা বসে এই বিডিআর হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়েছে, আমাদের সেনাবাহিনীকে ধ্বংস হয়েছে, শেখ হাসিনার লোকজন, আওয়ামী লীগের লোকজন টাকা নিয়ে গেছে, পাচার করে গেছে, সেটা দেশবাসী জানছে, কিন্তু দেশবাসী এই জিনিসটা জানে না। আমাদের সেনাবাহিনীটা পুরো ধ্বংস করে দিছে। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীটা সম্পূর্ণ মানে ধ্বংস করে দিছে।
এটি তো দেশের আপামর জানে না। একটি রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে এবং এই সমস্ত বিষয়গুলি করে দিয়েছে পার্শ্ববর্তী দেশের থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল। আমি শতভাগ শিওর জি। যে আওয়ামী লীগ গেছে এবং আওয়ামী লীগ এবং জামাত, জাতীয়তাবাদী তো আছেই, আওয়ামী লীগ এবং জামাত সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী দেশের রাজনীতি দ্বারা তাদের রাজনীতি নিয়ন্ত্রিত। জামাত তো একসময় আপনাদের সাথেই ছিল, আপনাদের জোটে ছিল। জামাত আমাদের সাথে জোটে ছিল, অস্বীকার আমরা যাচ্ছি না। আমরা নির্বাচনী জোটে করেছি, বিএনপি সেটা নির্বাচনী জোট করেছে, ঠিক আছে। এখনই অনেকে বলছে আপনাদের গলার কাটা হয়ে গিয়েছে। গলার কাটা হয় না, আসলে বিষয়টা হয়েছে কি, মানে একটা তো প্রতিদ্বন্দ্বী থাকা লাগবে। প্রতিদ্বন্দ্বী না থাকলে তো ভোটের কাউন্টিং মাঠে আপনি আসবেন না। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী আসে, তারা আসে তাদের মতো তারা দেখুক, তারা তাদের জনগণ তাদেরকে দিছে। বিএনপিকে বেশ কয়েকবার জনগণ ক্ষমতা দিয়েছে না। প্রেসিডেন্ট জিয়াউর ক্ষমতায় ছিল, খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির শাসন দেখছে না। এখন জনগণ সেটা দেখবে। এখন জামাত যে আজকে যে কথাগুলি বলে, এই রাজনীতির মাঠে এগুলো হবে, এগুলা পক্ষে বিপক্ষে অনেক কথা হবে, অনেক কথা বলতে ভাই তো বলছে। যেমন জাতীয়তাবাদীর একটা গ্রুপের নিয়ে মবিং সৃষ্টি হয়, বলা হয়, আরেকটা গ্রুপের বলা হচ্ছে না কেন। এই সিস্টেমটা এরকম। আরেকটা কথা আপনি যেটা বলছেন সেটা বিএনপি সকল বদনাম সকল কিছু ওভারকাম করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছে। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসী দোয়া করতেছেন এবং উনি সুস্থ হয়ে অবশ্যই আমাদের নির্বাচনী মাঠে আসবেন। এবং আমাদের তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এবং উনিও আসবেন দেশে। আরেকটা কথা হয়েছে নির্বাচনের যে বিষয়টা, দেখুন আমাদের মতো একটি দেশে নির্বাচন এমন একটা বিষয় আসলে আমরা কথায় কথায় নির্বাচন কমিশনের ব্যর্থ বলি, ওই বলি সেই বলি সেই বলি, আসলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো কাজ নাই। নির্বাচন কমিশনের একটা কাজ টাকা দাইল প্রত্যাহার, নমিনেশন, প্রতীক সাফার, ব্যালট পেপার সাফান আর স্ব কেন্দ্রে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়ার জন্য মানে এই কাজগুলি করে। আচ্ছা, নির্বাচনের 90% কাজ সেটা হচ্ছে পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা সেনাবাহিনী দ্বারা নির্বাচিত হয়। যেই নির্বাচনগুলি আপনি দেখেন 14, 15, 14, 18, 24 বা এর আগের নির্বাচনগুলি যদি আমাদের প্রশাসন যদি একটি সরকারকে মনোপিটেট করে, তখন সেই নির্বাচনের ভারসাম্য থাকে না। ঠিক আছে, তার চমৎকার ভারসাম্য যে থাকে না, সেটা হয়েছে 18 সালের নির্বাচনটা। যেমন ওরা রাতে নির্বাচনটা শেখ হাসিনা করে ফেলছে, আর দিনের বেলা ওই পুলিশ, বিএনপি বা বিএনপি মনে যত দল ছিল তাদের কেউই ভোটের মাঠে থাকতে দেয় না। তা আসলে বিষয়টা হয়েছে নির্বাচন কমিশনের অনলি 10% কাজ। নির্বাচনটা পুরো মনোভোট করার কাজটা হয়েছে আমাদের প্রশাসন, যেটা আমাদের মানে ডিসিএসপি বা আমাদের পুলিশরা, বিশেষ করে পুলিশরা এটা মোটিভেটেড করে। সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 18 সালের নির্বাচনটা। আর এই নির্বাচনটা হচ্ছে ভাই যেটা বলছে যে এই নির্বাচনটা আপনি দেখেন মানে এরকম হবে কিনা মোটিভেটেড, এরকম এখন পর্যন্ত ডক্টর ইউনূসের যে সরকার, তারা তো মানে আমরা মুখে মুখে বলি যে তারা হয়তো একটি দলকে সমর্থন দিতে পারে কিংবা একটা ক্লামাইজ করতে পারে। সেই বিষয়টা হলো যে আসলে সেটা এখন পর্যন্ত অনুধাবন করা যায় না। সেটা হচ্ছে জনগণের মানে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া, যে দলগুলো অংশগ্রহণ করবে সেখানে সবাইকে সোচ্চার থাকতে হবে। যেমন ডক্টর ইউনূস বা ইন্টারিম সরকার প্রশাসন দ্বারা কোনো একটা বিশেষ দলের জন্য এটা না হয়। ঠিক আছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন যেন কোনো দলকে মোটিভেট না করে। সেই জন্যই তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন ছিল এই 17-18 বছর। এই আন্দোলনটা ছিল এই তত্ত্বাবধায়কের মানে ভোটের অধিকার ফিরানোর জন্য। সেই বিষয়টা হলো যে আমাদের আজকে যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনোপিটেড যে প্রশাসন দ্বারা না হয়। আমার কেন জানি আরেকটা বিষয় সন্দেহ হচ্ছে, আমাদের যে 17-18 বছর যে প্রশাসনের যে ধারাবাহিকতা ছিল, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারা আসলে সেই মন থেকে সেই কাজটা করে কিনা। আচ্ছা, ওই যে সংশয় নির্বাচন হবে কিনা কিংবা হচ্ছে সেখানেও কি তারা করে কিনা, এটা আমার সন্দেহ হচ্ছে। কেননা এই যে আজকে ইউনূস সাহেব ক্ষমতা আজকে এই পর্যন্ত, গত বছর মানে 8ই আগস্ট থেকে এই পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো জায়গায় কিন্তু ফলো আপলি কোনো অ্যাকশনের কোনো বলিষ্ঠ ভূমিকা পালন করে নেই। বিদ্যুৎ কারণ নির্বাচনটার সময় প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন নির্বাচনটাকে সেভাবে মানে করে কিনা, যে একটা জায়গায়
একটা মানে দুই প্রার্থীর মধ্যে, সেখানে দুই প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর সমর্থনের মধ্যে একটা কিছু হইতেই পারে, সেটা সন্দেহ করে সেটা আগাম প্রোটেকশন ব্যবস্থা করায়। এখন যদি প্রশাসন বা আমাদের সেই সিভিল প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব থাকবে, তারা যদি সেগুলি না করে, সেটাই তো তখন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনটা কালারিং করতে। আসলে তারপর আমাদের পদযাত্রা, নির্বাচনী ট্রেন যেহেতু যাত্রা শুরু করেছে, আমাদের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ভেদাভেদ বলে সবাই নির্বাচনে ঝাঁপাই পড়বে এবং কাজ করবে। এবং এই যে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্ম মানে কাজগুলি ঠিকমতো করে কিনা, এগুলো আমাদের নজর রাখতে হবে। আমরা আশা করছি। বাদশা আব্দুল্লাহ, একটা প্রশ্ন করে আপনাকে বিরতিতে যেতে চাচ্ছি, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী আপনি এখন পর্যন্ত মনে করছেন দীর্ঘদিনে তাদের প্রায় 13-14 মাসের কার্যক্রমে, বা আগামী দিনে তারা যেভাবে শক্ত কথা বলছে সেটি শেষ পর্যন্ত কতটুকু থাকবে, সেটি হয়তো আমরা নির্বাচনের সময় দেখতে পারবো আর কি। এই বিষয়গুলো আপনি কি অ্যানালিসিস করছেন এবং কিভাবে দেখছেন বিষয়গুলো, এবং অংশগ্রহণ নির্বাচন কিভাবে আরো সুষ্ঠু হতে পারে, সেগুলোর কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলস শুধু ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সাথে দুজন প্রিয় মানুষ আছেন, আকবর আকন আছেন আমাদের সাথে এবং বাদশা আব্দুল্লাহ আছেন। বাদশা আব্দুল্লাহ, বিরতির আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে এখন পর্যন্ত আপনি কি মনে করছেন, কতটুকু আপনি স্যাটিসফ্যাকশন বা শেষ পর্যন্ত এই শক্ত কথা থাকবে কিনা, বা কতটুকু শক্তিশালী মনে করছেন আপনার অ্যানালাইসিসে, বা আপনার যে উদ্ধৃতির মাধ্যমে আপনি আমাদেরকে একটু বলেন। বিগত যে নির্বাচন কমিশনগুলো ছিল, আমরা 2014, 18 এবং 2024 ওই নির্বাচনগুলোতে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে শক্ত কথা বলা হয়েছে, কিন্তু নির্বাচনের পরে দেখা গেছে ওই শক্তগুলা থাকে না। 2014 সালের যে একতরফা নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন আমরা অনেকেই বলি যে প্রশাসন নিয়ন্ত্রণ করবে বা সরকার সঠিক সদিচ্ছা থাকতে হবে। এখানে নির্বাচন কমিশনের কিন্তু কিছু দায়িত্ববোধ থাকে। আপনি যে একতরফা নির্বাচনটা হলো, সেটা যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেট আকারে প্রকাশ না করা হয় এবং বৈধতা না দেওয়া হয়, তাহলে কিন্তু সম্ভব না এই নির্বাচন কমিশনকে মানে নির্বাচনটা অর্থবহ করা। আমরা দেখেছি 2014 সালের যে নির্বাচনটা, সেটা কিন্তু গেজেট আকারে তারপর প্রকাশ করা হয়েছে এবং সেটাকে সঠিক নির্বাচন বলে ঘোষণা করা হয়েছে। 2018 সালের যে নির্বাচন, সেখানে আমরা দেখেছি কে নুরুল হুদা নির্বাচন কমিশন, তারাও সেই রাতের ভোটের যে ইলেকশনটা ছিল, সেখানে কিন্তু তারা সেই নির্বাচনটাকে বৈধতা দিয়েছিল। সেখানে কিন্তু যে বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো ছিল, তারা ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করে এবং ভালো একটি দরাশির শিকার হয়েছে। কিভাবে? কারণ শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তারা যেরকম আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেরকম আশা তাদের পূরণ হয় না। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নির্বাচনটা এত যে রাতের ভোট হয়েছে বা ইয়ে হয়েছে, এটা কিন্তু তাদের পক্ষ থেকে সেভাবে জানানো হয়নি, কিন্তু বা প্রতিবাদ করা হয়নি কোনো নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশন থেকেও। এটি তো নির্বাচন কমিশন হলো একটি নিরপেক্ষ সংগঠন। সেই নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু রেফারির ভূমিকায় থাকে। এই রেফারি যদি কোনো দলের পক্ষে হয়ে কাজ করে, তাহলে কিন্তু সেই নির্বাচন কিন্তু সঠিক হবে না। এবং নির্বাচনের পরে যদি এই রেফারি ডিক্লার দিয়ে দেয় যে ওই নির্বাচনটা বৈধ হয়েছে, গ্যাজেট আকারে প্রকাশ করে দেয়, তাহলে কিন্তু আর সরকারের উপরে দোষ চাপানো যায় না। কারণ এই নিরপেক্ষ সংগঠনের আওতায় কিন্তু নির্বাচনগুলো দেশে পরিচালিত হয়েছে ইতিমধ্যে। আমরা এই নির্বাচন কমিশন যদি, বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং সকলকে সমান সুযোগ দেয়, তাহলে কিন্তু আগামী নির্বাচন অর্থবহ হবে। আমি এই যে সংশয়ের কথা কিন্তু থেকেই যাচ্ছে। আমি 5ই আগস্টের পর একটা জিনিস খেয়াল করেছি, যে আন্দোলনের মিত্র, দীর্ঘদিনের আন্দোলনের মিত্রদের মধ্যে কিন্তু প্রতিপক্ষ হয়ে গেছে। বিএনপি জামাতের যে সম্পর্কটা প্রায় 26 বছরের একটি সম্পর্ক। 1999 সালের 6 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, জামাতের তৎকালীন আমির গোলাম আজম, তারা কিন্তু মিলে একটি সংগঠন করেছে, মানে 4 দলীয় জোট গঠন করেছিল। সেই 4 দলীয় জোট কিন্তু 2001 সালের নির্বাচনে জয়লাভ করে এবং বিএনপি সেখানে ক্ষমতায় আসে। কিন্তু আমরা যেই বিএনপির সাথে যে সম্পর্কটা আমরা দেখেছি জামাতের, 2008 সালের নির্বাচনেও কিন্তু জামাতের সাথে বিএনপি ছিল। তারপর বাকি যে সম্পর্কগুলো ছিল, আমরা দেখেছি দীর্ঘ প্রায় 26 বছরের যে সম্পর্কের সেই অবনতি কিন্তু ইতিমধ্যে হচ্ছে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি
একে অপরকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের পক্ষ থেকে আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনের টক শোতেও দেখেছি, বিএনপি নেতারা বলছে, জামাতের নেতা কর্মীরা নাকি বলছে যে নৌকা দানের শেষ, দুই সাপের একই বিষ, মানে এরকম বক্তব্য তারা দিয়েছে। মানে বিএনপি কে জামাত কটাক্ষ করে এরকম বক্তব্য দিয়েছে, কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন একসাথে ছিল। আচ্ছা, আরো কিছু সংশয় থেকেই যাচ্ছে নির্বাচন নিয়ে, রাজনৈতিক সংকট যেটা, যে বিএনপির যে দীর্ঘদিনের কিছু শরিক দল ছিল, ছোট ছোট মিত্র ছিল, তারা কিন্তু আশা করছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদের ঘোষণা দেওয়া হবে এবং তারা নির্বাচন করবে বিএনপির পক্ষ হয়ে, ছোট দলগুলো। কিন্তু ইতিমধ্যে কিছু ছোট ছোট দলের মধ্যে খুব সৃষ্টি হয়েছে, তাদের আসনেও কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে গণতন্ত্র মঞ্চের যে কিছু নেতা রয়েছে, বড় মাপের নেতা রয়েছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাহেব, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক সাহেব, জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের, তারাও কিন্তু বড় নেতা। তাদের আসন তারা চাইবে অবশ্যই বিএনপির কাছ থেকে, অবশ্যই চাইবে যাতে জোটবদ্ধভাবে তাদেরকে সেই কাঙ্ক্ষিত আসন যাতে দেওয়া হয়। যদি সেরকম বিএনপির পক্ষ থেকে গ্রিন সিগন্যাল না পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা বিরূপ সৃষ্টি হয়ে যেতে পারে। তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু তফসিল ঘোষণার পরে এই রাজনৈতিক সংকটটা যদি মাথাছাড়া দিয়ে ওঠে, তাহলে কিন্তু আগামী নির্বাচন অর্থবহ হবে না এবং নিজেদের মধ্যে যদি অন্তর্গোন্দল হয়ে যায়। আমি যেটা বলছি, বর্তমান তো কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপি জামাত দীর্ঘদিনের যে সঙ্গী এবং তাদের মধ্যে যে ছোট দলগুলো রয়েছে, তাদের মধ্যে অলরেডি বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এই বিভাজন যদি আগামী নির্বাচনে কিরকম প্রভাব ফেলবে তা সময়ের অপেক্ষায় আছে। কারণ বিভিন্ন আসনে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, পাবনায় কিন্তু বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয়েছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এই ধরনের সংঘর্ষ দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে কে কেন্দ্র করে এরকম যদি মানে অন্তর্কুন্দল সৃষ্টি হয়, রাজনৈতিক সংকট যদি দূরীভূত না করা যায়, তাহলে কিন্তু নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, পতিত আওয়ামী লীগ কিন্তু উৎপেতে রয়েছে। আগামী নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া তারা তৈরি করবে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের যে নির্বাচন কমিশন, তাদের কিন্তু নিরপেক্ষতার জায়গা থেকে আমি মনে করব সকল রাজনৈতিক দলকে নিয়ে এবং আমাদের আগামী নির্বাচন যাতে সঠিকভাবে হয় সেজন্য সঠিক পরামর্শ দিতে হবে এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা আরো উন্নতি করতে হবে। বিদেশি পর্যবেক্ষকরা এবারও অনেকে আসবে নির্বাচন পর্যবেক্ষণ করেন, বিগত দিনও এসেছিল আর কি, নাম কাস্ত আর কি। কি মনে করছে, নির্বাচন যদি সঠিক না হয়, তারা কি সঠিক যে বিষয়টি প্রতিবেদনটি সেটিকে আমরা পাবো কিনা? এরকম কিন্তু আমরা সেই রকম কিন্তু লক্ষ্য করিনি। কিন্তু আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি, সেখানে দেখছি বিদেশি পর্যটকগুলো আসে এবং তারা তাদের যে অ্যানালাইসিস থাকে, সেই অ্যানালাইসিসে যদি দেখে যে কোন দলটি ক্ষমতায় যাবে, তাদের পক্ষে কিন্তু তারা মানে রেজাল্ট দিয়ে দেয়। এবারও যে বিদেশি পর্যবেক্ষক রয়েছে, তারা আসবে। দেশেও কিছু পর্যবেক্ষক সংস্থা ইতিমধ্যে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন করা হয়েছে। আমি তাদের প্রতি এতটুকু আশা রাখতে পারি না, কারণ বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বর্তমান যেই নির্বাচন যে পর্যবেক্ষক থাকবে, তারাও হয়তোবা যেই নির্বাচিত যে সরকার থাকবে তাদের পক্ষে হয়তোবা সাফাই গাইতে পারে। সেটা যদি নিরপেক্ষতার জায়গা থেকে বলা যায়, তাহলে যদি সেই আগামী নির্বাচনটা যদি কোনো অস্থিতিশীল পরিবেশ না হয়, তাহলে অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত দিবে। আর যদি অস্থিতিশীল পরিবেশ হওয়ার পরও নির্বাচনে ভোটার উপস্থিতি যদি কম থাকে বা গ্রহণযোগ্য নির্বাচনের কোনো আলামত না থাকে, সেখানে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে অবশ্যই প্রশ্নবিদ্ধ থেকে যাবে ইতিপূর্বে যা ঘটেছে। আমরা চাইবো আগামী নির্বাচন যাতে সঠিক এবং অর্থবহ হয় এবং সরকারের সেই সদিচ্ছার যে জায়গাটুকু রয়েছে সবগুলো পূরণ করে দিতে হবে। আইন শৃঙ্খলা তাদের সর্বস্ব দিয়ে জনগণের পাশে থাকতে হবে এবং নির্বাচনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে নির্বাচন যেই কমিশন, তাদের কিন্তু আগে থেকে পূর্ব প্রস্তুতি থাকতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ওটা নিয়ন্ত্রণ করতে হবে, সেই ধরনের ব্যবস্থা তাদের পক্ষ থেকে থাকতে হবে। এবং আমরা চাইবো যে অর্থবহ এবং সঠিক নির্বাচন করতে হলে নির্বাচনের ট্রেন যাতে কোনোভাবে থেমে না যায়। এটাই আকবর, এখন সেটি হচ্ছে যে অনেকগুলো ছোট দল এবার মনোনয়ন পেয়েছে, অনেকগুলো দলই গত 15 মাসের নিবন্ধিত হয়েছে আর কি। তারাও এবার নির্বাচন করছে এবং হচ্ছে প্রতিটি আসনই তারা প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছে আর কি।
এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হয়তোবা অনেকের গ্রহণযোগ্যতা নেই বা বিভিন্নভাবে তারা করাচ্ছে, আবার অন্যদিকে তারা জোটবদ্ধ হওয়ার চিন্তা করছেন আর কি। এই বিষয় হচ্ছে যে এবার সরকার গঠন করার ক্ষেত্রে এই দলগুলোর কোনো ভূমিকা থাকবে কি না? আপনি যেহেতু দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ করছেন, যে বিষয়টা হলো যে মানে দলের সংখ্যা অনেক নতুন অনেক দল, বেড়ে গিয়েছে। অনেক নতুন দল বাড়ছে, এটা ঠিক আছে, অনেক নতুন দল হয়েছে, বহু দলের গণতন্ত্রিত দেশ চাচ্ছিল বাংলাদেশটা, বহু দলের বহুমতের পথ পাড়ি দিয়ে তো আমাদের গণতন্ত্র আগিয়ে নিতে হবে, Absolutely. এটা একটি ভালো লক্ষণ গণতন্ত্রের জন্য। তো বিষয়টা হলো জোটবদ্ধ যে নির্বাচনের যে প্রক্রিয়াটা এটা যা যেমন বিএনপির সাথে যে সমমনা যে দলগুলো আছে, সেই দলগুলা বিএনপির সাথে জোট করতেছে, আলোচনা করতেছে, দশ কষাকষি হচ্ছে, অনেক কিছুই ঘটবে, যোগ হবে, বিয়োগ হবে, এটা নির্বাচনের একটা বিষয়। আচ্ছা। এতে এখানে মন ক্ষুণ্ণ থাকবে, এখানে বিএনপির 2-3 জন প্রার্থী থাকে এক এক আসনে, সেখান থেকে একজন প্রার্থী সিলেক্ট করা হয়, সেখানে বাকি 2 জন প্রার্থী দেখা যাচ্ছে যে মনকষ্ট থাকে, তারপরে তাদেরকে কাউন্সিলিং করা হয়, তাদের দলীয় বিষয়গুলা, দেশের প্রেক্ষাপট এবং দলীয় বিষয় অবস্থান বিশ্লেষণ করে আচ্ছা। তারপরে দিতে হয়। আসলে আমাদের যে সম্ভাবনা যে দলগুলো আমাদের সাথে যে জোট করবে, কিংবা ভাইজি বলছে যে তারা মনক্ষুণ্ণ বা জোট ভেঙে যেতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে, তারা দাবি দিচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত আসন, কাঙ্ক্ষিত চাহিদা, আর সেখানে ওই আসনে সেখানে এগেনিস্ট পার্টি বিএনপির প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, সেই প্রার্থীকে ওই জোটের ওই প্রার্থী হারাতে পারবে কিনা, ভোটের সংযোগটা কিরকম হবে, ওখানে আমাদের বিএনপির কর্মীরা ওই জোটের প্রার্থীর সাথে কি ধরনের মনোপিট হবে, আচ্ছা। এই সমস্ত বিষয়গুলি সমন্বয় করে সেখানে তারেক রহমান সেখানে সেই প্রার্থীগুলি দিবে। সেখানে মানে আমি যে বলছি যে তা না, বিদ্রোহ হবে না, সেখানে বিদ্রোহ হতে পারে, সেখানে অনেকে আমাদের জোট সঙ্গে অনেকে কষ্ট পেতে পারেন, অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, তারপরে তো সেখানে সেটা আমাদের ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমাদের যে সমমনা যে দলগুলি আছে সেটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা অবশ্যই সেটা দেখবেন এবং তাদেরকে সেভাবে দেশের দায়িত্বে, দেশের রাষ্ট্র দায়িত্বে তাদেরকে সম্পৃক্ত করবেন। কারণ উনি তো আগেই বলছেন যে জাতীয় সরকার বা সমমনা দল নিয়ে একটি জাতীয় সরকার আদলে সরকার গঠন করবে এবং সকলের মত গ্রহণ করে সেই দেশ এবং দল পরিচালনা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন এখনো কিন্তু স্বাভাবিক অবস্থা হয়নি এবং চারিদিকে আমরা বিভিন্ন ধরনের প্রতিনিয়তই কিন্তু ঘটছে কিন্তু আর কি। এখন তো তফসিল ঘোষণা হয়েছে, এখনো যদি এটিকে যদি লাগাম টানা যায়, প্রশাসন এতদিন হয়তো বা নীরব ভূমিকা পালন করলো, এখন যদি তারা যদি এই ভূমিকা যদি তাদের না বাড়ানো হয় তাহলে তো এটা নির্বাচন প্রভাব পড়বে। আপনি কি মনে করছেন? আচ্ছা ভাই, এই যে পুলিশরা যে আইন শৃঙ্খলা, আজকে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ কি না করছে, পুলিশ মানুষ পুড়ে ফেলছে, ব্যানে পুড়ে, পুলিশ লাশের মৃত লাশ তারও গুলি করছে শেখ হাসিনার পক্ষে। আবার দেখেন এই পুলিশ, যদি পুলিশ আমরা সেনাবাহিনীর কথা যদি বলি তাদের তো ভূমিকা আমরা সেভাবে দেখছি না। আমি বলতেছি একজন পুলিশ, যেমন আমার একটা থানা চক্ষুষ একটা বিএনপির বা জামাত বা অন্য কোনো সংগঠনের কোনো লোক ওই আসামির ধরতে বলে নাই, ঠিক আছে? আচ্ছা। সে একজন আওয়ামী লীগ মনা ব্যবসায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন গেছে যে আওয়ামী লীগ বা পতিত সরকারের যারা আছে এগুলো দিয়ে ধরিয়ে আনেন। আর আওয়ামী লীগের যে লোকটা আওয়ামী লীগ মনা ব্যবসায়ী, পুলিশ তার নাম অন্তর্ভুক্ত করতেছে। আচ্ছা। অন্তর্ভুক্ত করে মানে প্রচার করতেছে যে বিএনপি আল্লাহর নাম দিছে বা জামাত আল্লাহর নাম দিছে। এখানে আমি যেই কথাটা বলতে চাইছি, দেখেন ওই সময় পুলিশ কিন্তু স্বপ্রণোদিত হইয়া বিএনপি লোকজনের অ্যারেস্ট করছে, ধরছে, মামলা দিছে, যেটা গায়েবী মামলা। এখন সেই পুলিশই কিন্তু একইভাবে করতেছে। এখন তো বিএনপি ক্ষমতা নাই, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি তো কোনো লোক তো পুলিশের প্রভাবিত করে আসামি করছে না। তো এখন যে পুলিশরা যে পতিত দলটাকে দলের যারা সমর্থক আছে তাদেরকে যে নির্বিচারে যে ইয়াতে মামলাগুলি দিচ্ছে, এটা তো পুলিশের একটা ইন্টারনাল বাণিজ্য, গায়েবী মামলা। হ্যাঁ, আপনি দেখেন প্রত্যেকটা আমনে থাকায় কিছুদিন আগে হয়তো 10-15 দিন আগে আমি একটা প্রজ্ঞাপন দেখছিলাম পত্রিকায় যে আসামি যারা নাশকতাকারী কিংবা সৃষ্টি করতে চায় এটা দিয়ে করে পুলিশের চেতন হয়েছে, এই নাশকতাকারী সব পতিত দলের। মানে মানে পুলিশ বা প্রশাসনের এমন একটা ইয়ে হয়ে গেছে যে ক্ষমতায় যে আছে হ্যাঁ এন্ট্রিতে যারা আছে তাদের সবার নাম দিয়ে দিতে হবে মামলায়। আচ্ছা। গায়েবী হোক আজাবি হোক যাই হোক দিতে হইব, নাহলে ভাই আপনি দেখেন এই পুলিশরাই কিন্তু সেখানে জেলা বিএনপির কোনো নেতৃবৃন্দের লোক আলাপ করে জিগায় নেয় যে আমি লালু ভুলু আওয়ামী লীগের লালু ভুলু দুলু কুলু রে
ইয়ে দেবো নামে মামলা দিম, হেরগুলো কিন্তু জিগে নেয়। তারা ওই যে আওয়ামী লীগের কারা কোন পদে আসেন সেই কিংবা নেতার ভাই কিংবা হে ওই নেতার ভাই কিন্তু আওয়ামী লীগের ওই নেতার ভাই কিন্তু কোনো পদ নাই আওয়ামী লীগের, আচ্ছা কিন্তু তারও অ্যারেস্ট করে, তারও মামলা দেয়। এটা কি বিএনপি শিখিয়ে দিচ্ছে? এটা আসলে আমাদের ওই মনোভূত হয়ে গেছে এরকম, মানে আমাদের দলীয় শাসিত পুলিশগুলা, দলীয় শাসিত আমলাগুলা এটা হয়ে গেছে। তাহলে পুলিশের ভূমিকা নিয়ে আপনার প্রশ্নবিদ্ধ এই বিষয়টি তো থাকতেই পারে। আমি প্রথম থেকেই বলছি, মায়ের গর্ভে যখন সংখ্যা কনসেপ্ট, বাচ্চা যখন কনসেপ্ট গর্ভ ধারণ করবে প্রসব পর্যন্ত সংখ্যা থাকবে, এর মধ্যে আমাদের পথ চলা এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা চাচ্ছি এই যে আমাদের জুলাই বিপ্লব হলো, একটা গণ আন্দোলনের একজন শেখ হাসিনা পালিয়ে গেছে তার কর্মী ঘরে রাখা, সেই দলটা আমরা চাচ্ছি এই যে পুলিশের যেই উদাহরণগুলি দিলাম, প্রশাসনের যে উদাহরণগুলো, এগুলি মোটিফাই হোক, চেঞ্জ হোক। আমরা পরিবর্তনের একটা বাংলাদেশ চাচ্ছে। তারেক রহমান সেই বিষয়টাই 31 দফায় বারবার বলতেছে যে আমরা পরিবর্তিত বাংলাদেশ করব। আমরা সেই যেই পরিবর্তনটা জুলাই বিপ্লবের চাচ্ছিল সেটাই। কিন্তু দেশে তো অনেক মব হয়েছে বিভিন্ন জায়গায়, এখন হচ্ছে, কিন্তু সেখানে তো আপনাদের পক্ষ থেকে তো আমরা সেরকম কোনো বলিষ্ঠ ভূমিকা পালন করতে দেখিনি আমরা। এখন যে আমাদের যে মবগুলা হয়েছে, এই কোনো মবের সাথে সেটা দায় আপনারা কি অস্বীকার করতে না, পারেন? মানে যেই কিছু সন্ত্রাস ঘটনা কিছু ঘটছে, যেমন রাষ্ট্রীয় পর্যায়ে, ন্যাশনাল পর্যায়ে কিছু মব, সেখানে বিএনপি করে নেয়। কিছু ঘটনা ঘটছে অন্তকন্তলে কিংবা ব্যক্তিগত রেষারেষির জন্য, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। আচ্ছা, মানে মবের যে শব্দটা যেখান থেকে উৎপত্তি হয়েছে, আপনি যেটা বলতেছেন মব, আমি পক্ষাপটি বলি, আপনি 32-এ কি বিএনপির লোকজন গেছে? মবের যে হেড যদি আমরা বলে এটা বিএনপি নিন্দা জানাচ্ছে। এটা কখনই নয়। হ্যাঁ, আওয়ামী লীগ শেখ হাসিনা খালেদা জিয়ারে ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করছে, মনির রোড থেকে 40 বছরের বাড়ি থেকে উদ্ধার করছে, সেটা আওয়ামী লীগ করছে। শেখ হাসিনা ভালো লাগছে করছে, আল্লাহ পাক তার বিচার করছে। দেশের জনগণ আল্লাহ পাক এবং দেশের জনগণ সেটা বিচার করছে। কিন্তু খালেদা জিয়া, বিএনপি কখনোই এই ধরনের এগুলা চাচ্ছে না। মবের যে শব্দটা যেখান থেকে শুরু হয়েছে, আপনি যে অ্যাঙ্গেলে কথাটা বলছেন, এগুলোর সাথে বিএনপি জড়িত না। তৃণমূল পর্যায়ে মানে অসন্তোষ থেকে কিছু, সেটা অন্য একটা বিষয়, অন্য একটা প্রেক্ষাপট, সেটা সামাজিকতার বিষয় আছে, সামাজিকভাবে ইউটিলাইজিং বিষয় আছে, তখন সেগুলা করা যায়। আর তারপরেও হয় কি, প্রশাসনটা তো সেভাবে চাচ্ছে, প্রশাসন তো চাচ্ছে যে বিএনপি দল হোক। প্রশাসন কি সেভাবে একজন মব সৃষ্টিকারী অ্যারেস্ট করছে? করে নাই। প্রশাসন কি পুলিশ কি সেভাবে করছে? করে নাই। তো সেখানেও আছে। তো একটা দলীয় সরকার আসলে ইনশাআল্লাহ আল্লাহর মতো সব ঠিক হয়ে যাবে, এবং পরিবর্তিত বাংলাদেশটা, সেটা পরিবর্তিত প্রশাসন, পরিবর্তিত বাংলাদেশ, সেটা আমাদের তারেক রহমান সেটা অবশ্যই করবে। 31 দফার ভিত্তিতে দেশটা পরিচালিত হবে এবং সুন্দরভাবে একটি নির্বাচনী প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা আমাদের। আব্দুল্লাহ ভাই অনেক অপেক্ষা করছিল বলার জন্য আর কি, যে বিষয়গুলো যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আর কি আমরা একটা স্থির অবস্থায় দেখিনি আর কি। প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলছিল আকবর ভাই। কি মনে করছেন, আপনার কি এই বিষয়গুলো নিয়ে কি মাঝে মধ্যে আক্ষেপ হয় না, বা এইটিতে নির্বাচনের যে পরিবেশ, সুন্দর পরিবেশ, এটি তো বিঘ্নিত করতে পারে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি 5 আগস্টের পর থেকে হয়েছে, আমরা দেখেছি। কিন্তু একটু লাগাম টানা যেত না? আর লাগামটা অবশ্যই যেত, সরকারের যদি সদিচ্ছা থাকতো। আমরা সরকারের সেরকম সদিচ্ছা দেখি নাই। প্রথমবার 32 ভাঙার সময় কিন্তু সদিচ্ছা, দ্বিতীয়বার কিন্তু সরকার বাধা দিয়েছে। দ্বিতীয়বার বাধা দিয়ে কোনো লাভ আছে না। দ্বিতীয়বার সরকার বাধা দিয়েছে, কিন্তু প্রথমবার সরকারের নীরব ভূমিকায় ছিল। আচ্ছা, তাদের দায় সারা একটা বিবৃতি তখন তারা দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার তারা কিন্তু 32 ভাঙার ক্ষেত্রে তারা মানে যাতে না ভাঙতে পারে সেই রকম তারা প্রতিহত করার চেষ্টা করছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটা কিন্তু 5 আগস্টের পরে অনবরত হয়েই যাচ্ছে। আমি আইন ও সালিশ কেন্দ্রের আশুকের একটি প্রতিবেদন দেখেছি যে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনে 29 জন মারা গেছে। এটা আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেরকম আশা করি নাই। বিগত যে সরকারটা ছিল সেই সরকারের সময় এরকম অনেক প্রতিবেদন ছিল যে মবের শিকার হয়ে অনেকে মারা গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সেটা আমরা কাম্য ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মবের শিকার হয়ে মারা গেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছে, তোফাজ্জলকে কারা মেরেছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত বিচার এই দেশের মানুষ দেখে নাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে মেরে ফেলা হয়েছে, কাঙ্ক্ষিত বিচার কি এই দেশের মানুষ দেখতে পেরেছে? দেখতে পায় নাই। আমরা দেখেছি এই 5 আগস্টের পরে বিচার বহির্ভূত অনেক হত্যা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে হয়েছে,
বিভিন্ন মানে এটা সরকারের কোনো এদিকে নজরদারি সরকারের পক্ষ থেকে ছিল না, সরকার নীরব ভূমিকায় ছিল এবং তারা তাদের দায় সারা বিভিন্ন বক্তব্য তারা দিয়ে গেছে যে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। এই যে প্রথম হলো একটা জরিপ দেখেছি, সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে মানে পাল্লা ভারী আর কি যে ব্যর্থতার ক্ষেত্রে। আচ্ছা, এটা কিন্তু আমাদেরকে আশাহত করে, এদেশের মানুষকে আশাহত করে। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে আশার বাণী না, এটা কিন্তু আশার বাণী হতে পারে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাই। আগামী নির্বাচন অর্থবহ করতে হলে এই সরকারের পক্ষ থেকে সদিচ্ছা আরো জোরদার করতে হবে এবং যারা দায়িত্বে রয়েছে প্রশাসনের ক্ষেত্রে তাদেরকে আরো সদিচ্ছা বাড়াতে হবে। এবং আমরা যেইগুলো দেখেছি সে যে মবতন্ত্রের সৃষ্টি হয়েছে, সেই মবতন্ত্রগুলো আমরা আগামীতে দেখতে চাই না। আমি একটা কথা বলতে পারি, আমার মতে এরকম অনেকে একমত হবে যে 5ই আগস্টের পরে যেই বিচার বহির্ভূত হত্যা বা মবের যে শিকার হয়েছে সেটা কিন্তু আসলে দেশের মানুষ কাম্য ছিল না। আচ্ছা, চাই না যে এরকম ঘটনাগুলো একসময় হয়তো বা ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাকে মবতন্ত্রের সময় হিসাবে সূচিত হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই সময়টুকু হয়তো বা মবতন্ত্রের সময় থাকতে পারে, কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে সেখানে কোনো আইন শৃঙ্খলার নীরব ভূমিকা থাকার কারণে মানুষের উপরে বেআইনিভাবে অত্যাচার অবিচার করা হয়েছে, চোর সন্দেহে অনেকে গণপিটুনি দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি, আমরা এই কিছু সূত্রপুরে দেখেছি একজন ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এগুলো কেন হচ্ছে? এই যে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে। আমরা চাইবো যারা এই বেআইনি কাজের সাথে জড়িত, যারা মব সৃষ্টি করে, তাদেরকে যাতে প্রশাসন আরো শক্ত ভূমিকা পালন করে তাদের বিরুদ্ধে। বাদশা আব্দুল্লাহ এবং আকবর আকন ভাই, আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। আপনাদের যে বিষয়গুলো, এগুলো সারাদিন কথা বলে শেষ হবে না। তারপর আমরা একটা সুন্দর নির্বাচন চাচ্ছি এবং আপনাদের কথার মধ্যে যে আপনারা যেই হতাশা ফিল করেছেন, আমরা আশা করছি যে একসময় হয়তো আশার বাণী শুনতে পারবো এগুলোর মাধ্যমে। কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের এই বিশেষ আয়োজনে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।